না ইয়াস ঝট হবে বলে খবরে টবরে সব বলছে, এই জন্য সবাই তো বরজ বলো সবাই ঘর টর খাঁচাখাঁচি করছে, কাছি দিয়ে করে দড়ি টড়ি দিয়ে খাঁচাখাঁচি করছে। এই যে নদী বাঁধ ভাঙার কথা তো আমরা আদৌ জানিনি, এই জন্য সেই প্রস্তুতিতে আমরা কিছু নেইনি। সবাই ঘরে সব মানে ওই ঝড়ের নিচ্ছি, তো হঠাৎ মাত্রকে নদী বাঁধ ভেঙে গেল, জল এমন উঠে গেল মানে ঘরের কোঠায় এক ছাতি জল। তখন সব চাল বলো আর হাঁড়ি কড়া এমনকি পার মেয়েদের ছেলে মেয়েদের জুতোগুলো নেই, সব কাঁধ পড়ে ভেসে। রাত্রে হলে কেউ বাঁচতে না, গরু বাছুর সবাই চলে যেতেন, ছেলে অতটুকু বাচ্চা তারাও চলে যেত। আমরা বলতে পারছি না, এখানে রাস্তা জল টাপতে পারছি না, আমরা কোনো রকম ছুটে যায় সেই আইলা বাঁধে যা হলো আশ্রয় নিচ্ছি, গরু বাছুর নিয়ে সব নিয়ে সেইখানে দাঁড়িয়েছি। আর এই বাঁধে তো এতটা জল, একবারে জলের স্রোত বইছে ওদিকে। আমাদের বাড়িতে মাটির বাড়ির দেয়াল পড়ে গিয়ে ঘরে কোনো গোছাতে পারিনি, ধান চাল সমস্ত ভেসে চলে গেছে। হাঁড়ি করা খুন্তিটাও শুধু আমার না, আমার এই নাদা ভাঙার যত লোকের কোনো জিনিসটাই গোছাতে পারেনি। বাঁধ ভাঙছে বলছে, বাড়িতে অসুস্থ শ্বশুর শাশুড়ি আছে, ওনাদেরকে না অন্য জায়গায় রাখতে গিয়েছে, যখন দেখি সবই ডুবে চলে গেছে। সবারই, শুধু আমার না, কেউ একটা ধান চাল বলতে গোছাতে পারেনি, সব নোনা জলে চলে গেছে। এর পার্থক্যটা আছে নোনা জলের সবচেয়ে বেশি ক্ষতি, যেটা আমরা লবণাক্ত এলাকায় আছি কিন্তু এত বড় ভয়াবহ ক্ষতি আমরা পাইনি। আমার বয়সটাও তো 70 আপ, কিন্তু এত বড় ক্ষতি আমরা পাইনি। এতে আমাদের বিশাল প্রচুর ক্ষতি হয়ে গেছে। এই গরু ছাগল হাঁস মুরগি, আমরা যারা কৃষিজীবী মানুষ, সবচেয়ে আমাদের বেশি চাষের ক্ষতি হয়েছে। কিন্তু বাঁধটা যদি আগে থেকে মেরামত হতো বা কিছু একটা কাজ হতো এখানে, তাহলে আমরা এই ক্ষতিগ্রস্ত হতাম না। বহু পরিবার এইভাবে ক্ষতিগ্রস্ত। আর বহুদিন আমাদের যে আয়লা বাঁধ, তারপরে এখানকার এমএলএ সাহেব মন্টুবাবু ছিলেন উন্নয়ন মন্ত্রী, আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে বাঁধটা ধান কাটা পরে করে দেব, কিন্তু 4 বছরের ভিতরে এক ঝুড়ি মাটি পড়েনি, যার জন্য এত বড় ক্ষতি। কী করবো, আমাদের দুর্ভাগ্য। আমফান ঝড়ের পরে আজকের 1 বছর হয়ে গেল, কোনো প্রশাসন বা কোনো সেচ দপ্তর আজ পর্যন্ত বাঁধে কোনো কাজ করেনি, যার ফলে এই বন্যা। ঝড়ের আগের দিনে এলো লেজার দিয়ে কাজ করতে, তাই অর্ধেক বাঁধ কাজ হলো, অর্ধেক বাঁধ কাজ হলো। ঝড়ের আগের দিন থেকে আগের দিন কাজ শুরু করলো, তাই যার ফলে এই অবস্থা আমাদের। থাকবে না রে, থাকবে না, সব চলে যাবে না। এই কার গরু চলে যাচ্ছে রে? গরু কই? কার গরু চলে যাচ্ছে দেখ। আমাদের নাকি রে? এই পাইপ খাটে চলে যাচ্ছে। আমাদের ঘর ভেঙে গেছে, বরজ ভেঙে গেছে, আমরা আইলা বাঁধে থাকি, আমরা ত্রাণের জিনিস খাই, ভাত দেয়, মুড়ি চিড়ে, এগুলো দিয়ে আমরা খেয়ে বেঁচে আছি। এই ক্লাব আমাদের এখন হেল্প করছে, নানা জায়গা থেকে কালেকশন করে আনছে, এনে আমাদের খাবার দিচ্ছে, এখন সেইগুলো খেয়ে বেঁচে আছি। এর পর মুহূর্তে এনারা যখন খাবার বন্ধ করে দেবে, তখন আমরা খেতে পাবো কি পাবো না সেটা আমরা ভাবতে পারছি না। তো কোথা থেকে খাবো? আমাদের সব তো আয় ইনকাম মানে বরজ, সবজি চাষ, বরজগুলোর সব দাঁড়িয়ে আছে, ঠাড়রা দাঁড়িয়ে আছে, কিন্তু গাছ একটাও নেই, সব নোনা জলে সব মারা দিচ্ছে।
আমাদের জীবিকা বলতেই এই বরজ। এই বরজ যখন চলে গেল, পুকুরের মাছও চলে গেল, হাজার হাজার টাকার মাছ সব চলে গেল। এবারে আমরা কি করে বাঁচবো? এই বরজ এখন 2-3 বছর কিচ্ছু হবে না। নোনা জলে, এই যে নোনা জল, কোনো সবজি বলো আর বরজ বলো কিছু হবে না। এবারে আমাদের পরবর্তী আয় ইনকাম কি করে হবে সেটা আমরাও ভেবে পাচ্ছি না। এখন আমাদের সংসারের বলতে কিছু নেই, নতুন করে কিছু মানে আমাদের সংসারে নতুন করে কিছু করলে সবই হবে, নাহলে আমাদের কিছু নেই। পরিস্থিতি এবারে সরকারের উপরে নির্ভর করছে, ওরা যদি ক্ষতিগ্রস্ত কিছু দেয়, নাহলে বাইরের দিকে যেতে হবে সবাইকে। এদিকে তো লকডাউন করোনার জন্য, এবারে কি করব আমরা? ট্রেন তো এখনো বন্ধ। ঠিক আছে, চাইছি আমাদের কাজ দিয়ে খেটে খুঁটে খেতে চাইছি, বসে না শ্রম দিয়ে। হ্যাঁ, আমরা শ্রম করে খেতে চাইছি, আমরা বসে চেয়ে খেতে চাইছি না। রাত্রে হলে বাঁচতে পারতাম না, সবাই মরে যেতাম, সব থেকে কাজ মিটিত। আজকের বাচ্চারাও কি, জমিন জায়গা তো সব তো শেষ হয়েছে, কীভাবে ছেলেপুলে খাবে, কীভাবে বাঁচবে?